প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের বিষয় প্রিন্সিপালস অফ ফিনান্স, কোর্স কোড 212503। আজকে আমি যে লেকচারটি দিব সেটি আমাদের লেকচারের চতুর্থ লেকচার এবং এই লেকচারটি শিরোনাম হবে মধ্যমেয়াদী অর্থায়ন, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়। আর এই লেকচারটি প্রদান করছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আমি আশা রাখছি তোমরা এই ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং এই লেকচারটির বিষয়বস্তু অনুধাবন করে আমাদের ফিনান্সের প্রিন্সিপাল অফ ফিনান্স এর তৃতীয় অধ্যায়ের ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং সম্পর্কে যথাযথ জ্ঞান করতে পারবে, অথবা এই অধ্যায় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে আমাদের কোর্স এর নাম হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এবং আজকের যে লেকচারটি সেটি চ্যাপ্টার 3 তৃতীয় অধ্যায়ের উপরে এবং আমার দেয়া লেকচার নম্বর 4। অর্থাৎ এর আগে আমি 3টি লেকচার দিয়েছি। একটি হচ্ছে প্রথম অধ্যায়ের উপরে, দুটি দ্বিতীয় অধ্যায়ের উপরে, তৃতীয় অধ্যায়ে আমাদের একটি লেকচারই হবে এবং এই লেকচারেই আমরা তৃতীয় অধ্যায়ে এর গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আমাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি তোমরা এই লেকচারটির মাধ্যমে যথেষ্ট উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, যে বিষয়ে জানবো, সেগুলো হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থানের সংজ্ঞা, অর্থাৎ মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে, ডেফিনেশন অফ ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ, সোর্স অফ ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, অর্থাৎ কোথা থেকে মধ্যমেয়াদী অর্থসংস্থান করা যায় সে সম্পর্কে আমরা জানতে পারবো। সাথে সাথে আমরা মধ্যমেয়াদী অর্থায়নে, সাধারণত মধ্যমেয়াদী অর্থায়ন এর যে লোন বা যে প্রক্রিয়া মধ্যমেয়াদী অর্থ সংস্থান করা হয় সেটি কিস্তিবন্দি পদ্ধতিতে পরিশোধ করে। সেই ক্ষেত্রে কিভাবে মধ্যমেয়াদী অর্থ সংস্থানের ঋণ পরিশোধ করা যায় সেই বিষয়ে আমি আলোচনা করব। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, বা আমাদের এই অধ্যায়ের লার্নিং আউটকাম যেটি তোমরা এই লেকচার শেষে জানতে পারবে, সেটি হচ্ছে ডেফিনেশন অফ ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, সোর্স অফ ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, মেথড অফ রিপেমেন্ট অফ ইন্টারমিডিয়েট টার্ম লোন ফাইন্যান্সিং। তাহলে এই মানে লেকচারটিতে মধ্যমেয়াদী অর্থসংস্থানের সংজ্ঞা, উৎস এবং ঋণ পরিশোধ পদ্ধতি সম্পর্কে তোমরা সম্যক জ্ঞান লাভ করতে পারবে, এটা আমি প্রত্যাশা করছি। প্রথমেই আমাদের জেনে নেওয়া যাক মধ্যমেয়াদী অর্থসংস্থান কাকে বলে। আমরা যে বিষয়টিতে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টির ডেফিনিশন বা সংজ্ঞা বা পরিচিতি যদি আমরা না জানি, তাহলে বিষয়টি সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান লাভ অর্জন হবে না, জ্ঞান লাভ হবে না। সেই জন্য আমরা প্রথমেই বিষয়টির সংজ্ঞা সম্পর্কে জেনে নেব। আমি আগেই বলেছি যে অর্থায়ন বা অর্থ সংস্থান মূলত মেয়াদের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে শর্ট টার্ম, দ্যাট ইজ স্বল্পমেয়াদী, একটি হচ্ছে মিড টার্ম বা ইন্টারমিডিয়েট টার্ম মধ্যমেয়াদী, আর একটি হচ্ছে লং টার্ম বা দীর্ঘমেয়াদী। আমাদের এই অধ্যায়টি, এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে মধ্যমেয়াদী অর্থসংস্থান। এখন মধ্যমেয়াদী অর্থসংস্থান তাহলে মেয়াদের ভিত্তিতে অবশ্যই, এবং সেই মেয়াদটি অবশ্যই কম নয় আবার বেশিও নয়, তাহলে মাঝামাঝি, অর্থাৎ যে অর্থসংস্থানের মেয়াদ একেবারে কম নয় আবার একেবারে বেশিও নয়। তাহলে কম কত? আমরা জানি যে
স্বল্প মেয়াদির ক্ষেত্রে 1 বছরের কম, আর দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে 10 বছরের বেশি, বা অনেক ক্ষেত্রে সেটা 5 বছর থেকে বলা হয়ে থাকে। তাহলে আমরা জানি, আমরা তাহলে মধ্যমেয়াদী অর্থসংস্থানের সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে, যে অর্থসংস্থানে ঋণ গ্রহীতা সংগৃহীত তহবিল 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম ব্যবহার করে। প্রথম কথা এতটুকু। তাহলে যে অর্থসংস্থানে ঋণ গ্রহীতা সংগৃহীত তহবিল 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম সময়ের জন্য ব্যবহারের সুযোগ পায়, সেটাকে মধ্যমেয়াদী অর্থসংস্থান বলা যেতে পারে। এই মেয়াদটি আবার অনেক ক্ষেত্রে 7 বা 10 বছরও হয়ে থাকে। তার মানে কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে এই মেয়াদটি 7 থেকে 10 বছর পর্যন্ত হয়ে থাকে। তাহলে আমরা যদি 1 থেকে 5 এবং 7 থেকে 10 এটাকেও আমরা যদি বিবেচনায় নেই, তাহলে সংজ্ঞাটিকে এভাবে দেয়া যায় যে, যে অর্থসংস্থানে ঋণ গ্রহীতা সংগৃহীত তহবিল 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম, আবার কোনো কোনো ক্ষেত্রে 7 বছর বা 10 বছর পর্যন্ত ব্যবহারের সুযোগ পায় এবং কারবারের প্রত্যাশিত নগদ প্রবাহ দিয়ে উক্ত অর্থসংস্থান বা ঋণ পরিশোধ করা হয়ে থাকে, তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। তাহলে সংজ্ঞাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে মধ্যমেয়াদী অর্থসংস্থানের মেয়াদ সাধারণত 1 থেকে 5 বছর, বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি 7 বছর বা 10 বছর পর্যন্ত হতে পারে, এবং মধ্যমেয়াদী অর্থায়নের যে ঋণটি, সেটিকে কারবারের প্রত্যাশিত নগদ প্রবাহ দিয়ে আস্তে আস্তে পরিশোধ করা হয়। এবারে আমরা প্রামাণ্য সংজ্ঞাতে আসি। প্রামাণ্য সংজ্ঞা বিশেষজ্ঞ জেমস সি ভ্যান হর্ন তিনি বলেন, intermediate term financing generally is thought to include maturities of 1 to 5 years. তাহলে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এর এটার চিন্তাটা বা এর মেয়াদটা সাধারণত 1 থেকে 5 বছর হয়ে থাকে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে জানতে পারলাম সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং বা মধ্যমেয়াদী অর্থ সংস্থান কাকে বলে, অর্থাৎ কোন ধরনের অর্থ সংস্থানকে আমরা মধ্যমেয়াদী অর্থ সংস্থান বলবো, এবং সেখানে আমরা এরকম একটি মানে উপসংহারে উপনীত হতে পেরেছি যে মধ্যমেয়াদী অর্থ সংস্থানের মেয়াদ সাধারণত 1 থেকে 5 বছর পর্যন্ত হবে, এবং কোনো কোনো বিশেষ ক্ষেত্রে এটি 7 থেকে 10 বছরও হতে পারে। এ ধরনের অর্থ সংস্থানকে মধ্যমেয়াদী অর্থ সংস্থান বলে। আমি আশা করছি যে তোমরা বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা এখন আলোচনা করব মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ, অর্থাৎ মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ সম্পর্কে আমরা এখন কিছু জানার চেষ্টা করব। সোর্স অফ ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, অর্থাৎ কোন কোন ক্ষেত্র থেকে মধ্যমেয়াদী অর্থসংস্থান করা যায় সেই বিষয়ে আমরা প্রথমেই মধ্যমেয়াদী অর্থসংস্থান বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া যায়। বাণিজ্যিক ব্যাংক বলতে যে সমস্ত ব্যাংকগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যবসায়ের উদ্দেশ্যে গ্রাহকদের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে ঋণ হিসেবে প্রদান করে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। আমাদের দেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম ইসলামী ব্যাংক, এ সমস্ত ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংক হিসেবে তাদের কার্যাবলী পরিচালনা করে থাকে। আর এই সমস্ত ব্যাংক থেকে সাধারণত 1 থেকে 5 বছর মেয়াদী লোন বা ঋণ সংগ্রহ করা যায়, যাকে মধ্যমেয়াদী অর্থসংস্থান বলে। সুতরাং বাণিজ্যিক ব্যাংক মধ্যমেয়াদী অর্থসংস্থানের একটি উত্তম এবং সর্বোৎকৃষ্ট উৎস। এরপরে আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থানের আরেকটি উৎস সম্পর্কে আলোচনা করছি, সেটি হচ্ছে বীমা কোম্পানি। কোন কোন ক্ষেত্রে বীমা কোম্পানিগুলো মধ্যমেয়াদে অর্থসংস্থান করে থাকে, অর্থাৎ 1 থেকে 5 বা 7 থেকে 10 বছর পর্যন্ত অর্থসংস্থান করে থাকে বীমা কোম্পানি, যেমন
আমাদের দেশের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এছাড়াও আরো অনেকগুলো বীমা কোম্পানি রয়েছে যেগুলো সাধারণত কিস্তিভিত্তিক লোন প্রদান করে থাকে। এই লোনগুলো মধ্যমেয়াদী অর্থসংস্থানের হিসেবে কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবহার করে থাকে। সুতরাং বীমা কোম্পানি মধ্যমেয়াদী অর্থসংস্থানের একটি উৎস হিসেবে বিবেচিত হতে পারে। উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক একটি ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশ শিল্প ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদী লোন দিয়ে থাকে। এই ব্যাংকটি মধ্যমেয়াদেও অনেক সময় লোন দিয়ে থাকে, অর্থাৎ 1 থেকে 5 বছর পর্যন্ত। সুতরাং এটিকেও আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থানের একটি উৎস হিসেবে বিবেচনা করতে পারি। ইজারা কোম্পানি, অনেক ইজারা কোম্পানি আছে যে লিজ কোম্পানি বা ফাইন্যান্সিং কোম্পানি। সেই সমস্ত কোম্পানিগুলো ইজারা ভিত্তিক অর্থ প্রদান করে থাকে যে কোনো ব্যবসায়ের জন্য এবং এর মেয়াদ 1 থেকে 5 বছর হয়ে থাকে, যেগুলো মধ্যমেয়াদী অর্থসংস্থান হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং ইজারি কোম্পানিও মধ্যমেয়াদী অর্থসংস্থানের একটি উৎস। এই বিষয়গুলো মূলত তোমরা মোটামুটি জানো। সাধারণত সবগুলোই আমি বলছি যে মেয়াদের ভিত্তিতে অর্থ উৎসগুলো আলাদা হয়ে যায়। যেমন এই বিষয়গুলো, যেমন এইখানে দেখো এই উৎসগুলো কিন্তু মধ্যমেয়াদে না দিয়ে দীর্ঘমেয়াদেও এই উৎসগুলো থেকে লোন নেওয়া যেতে পারে। তো যখন এইগুলো থেকে মেয়াদে লোন নেওয়া হবে তখন সেটা হবে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস। আবার যখনই এটা থেকে মধ্যমেয়াদে নেওয়া হবে তখন এটা মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎস। তার মানে এই বিষয়গুলো যেমন মধ্যমেয়াদেও হতে পারে, দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস এগুলো হতে পারে। তাহলে মানে মেয়াদের ভিত্তিতে এগুলো সাধারণত মধ্য বা দীর্ঘমেয়াদে মেয়াদী উৎস হিসেবে বিবেচিত হয়। এছাড়াও রয়েছে বিশেষায়িত ব্যাংক, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক। এটি একটি বিশেষায়িত ব্যাংক, কৃষি ক্ষেত্রে এটি মধ্যমেয়াদে অর্থসংস্থান করে থাকে। তাহলে আর কর্মচারী ও কর্মকর্তাদের ভবিষ্যৎ তহবিল আমরা যেটাকে জিপিএফ বা সিপিএফ বলে থাকি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অথবা জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে সাধারণত কর্মকর্তা বা কর্মচারীরা মধ্যমেয়াদে অর্থসংস্থান করতে পারে। যন্ত্রপাতি প্রস্তুতকারকগণ, যারা যন্ত্রপাতি প্রস্তুত করে তারাও মাঝে মধ্যে কিছু কিছু লোন দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। সে সমস্ত লোনকেও মধ্যমেয়াদী অর্থসংস্থান বলা হয়ে থাকে। সুতরাং যন্ত্রপাতি প্রস্তুতকারকগণকেও মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎস হিসেবে বিবেচনা করা যায়। তাহলে আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ জেনে নিলাম এবং এই উৎসগুলো মোটামুটি আমরা এখানে বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, উন্নয়ন ব্যাংক, ইজারা কোম্পানি, বিশ্বায়িত ব্যাংক, কর্মচারী কর্মকর্তাদের ভবিষ্যৎ তহবিল, যন্ত্রপাতি প্রস্তুতকারকগণ, এই মোট কয়েকটি আমরা দেখতে পেলাম। এবারে মধ্যমেয়াদী ঋণ পরিশোধ পদ্ধতি। এখন মধ্যমেয়াদী যদি ঋণ গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে এই ঋণটাকে দুই ভাবে পরিশোধ করা যায়। মেথড অফ রিপেমেন্ট অফ ইন্টারমিডিয়েট টার্ম লোন। স্বাভাবিকভাবেই যখন লোনের প্রশ্ন আসবে তখন লোনটি কিভাবে পরিশোধিত হবে সে প্রশ্নটিও আমাদের মনে জাগবে এবং স্বাভাবিকভাবেই যখন আমরা লোন পরিশোধ করতে যাব তখনই সেখানে একটি হিসাব নিকাশের বিষয় থাকবে এবং সেখানে সুদের পরিমাণের একটি বিষয় থাকবে, ইন্টারেস্টের পরিমাণে। আবার সেখানে কি পরিমাণে আমরা আসল পরিশোধ করছি সে বিষয়টা থাকবে। তো এই আসল এবং সুদ পরিশোধের ভিত্তিতে লোন পরিশোধ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মেথডস অফ রিপেমেন্ট অফ ইন্টারমিডিয়েট টার্ম লোনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বেলুন পেমেন্ট মেথড। বেলুন পেমেন্ট মেথড মানে হচ্ছে যে পদ্ধতিতে আসলের পরিমাণটি প্রতি বছরে সমহারে পরিশোধিত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমি 5 লক্ষ টাকা লোন নিলাম 5 বছরের জন্য, তাহলে আমাকে 5 লক্ষ টাকা লোন পরিশোধ করতে হবে, সাথে সাথে ইন্টারেস্টও পরিশোধ করতে হবে। তো বেলুন পেমেন্ট মেথডে প্রতি বছরে আসলের হারটি একটি সমহারে পরিশোধিত হয়, সুদের হারটি পরিবর্তিত হয়। যেমন বেলুন পেমেন্ট মেথডে যদি আমরা পরিশোধ করি তাহলে 5 লক্ষ টাকা এক বছরে 1 লক্ষ টাকা আসল পরিশোধিত হবে এবং তার সাথে সুদের হার যুক্ত হয়ে কিস্তি নির্ধারিত হবে। দ্বিতীয় পদ্ধতি, এই বেলুন পেমেন্ট মেথডটি একজন ব্যক্তির নামে মানে তৈরি করা হয়েছে, মানে নামকরণ করা হয়েছে। বেলুন নামের এক ব্যক্তি যিনি এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন, সেজন্য এটিকে বলা হয় বেলুন পেমেন্ট মেথড। এবারে আমরা আসি ক্যাপিটাল রিকভারি মেথড।
তাহলে ক্যাপিটাল রিকভারি মেথড এর অর্থ হচ্ছে মূলধন রিকভারি মানে ফেরত, মূলধন ফেরত পদ্ধতি, ক্যাপিটাল রিকভারি মেথড। এই ক্যাপিটাল রিকভারি মেথডে মূলত কিস্তির পরিমাণ সবসময় সমান হয়, অর্থাৎ যে পদ্ধতিতে বার্ষিক কিস্তির পরিমাণ সবসময় সমান হয়, কিন্তু এই কিস্তির মধ্যে আসলের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পায়। এই ধরনের পদ্ধতিতে যেটাতে ক্যাপিটালকে আস্তে আস্তে রিকভার করে নিয়ে আসা হয়, সেই পদ্ধতিটাকে ক্যাপিটাল রিকভারি মেথড বলে। এখন এই ক্যাপিটাল রিকভারি মেথডে সাধারণত কিস্তির পরিমাণ সবসময় সমান থাকে, তবে সুদের পরিমাণ এবং আসলের পরিমাণ পরিবর্তিত হয়। আমরা এই বিষয়গুলো সম্পর্কে মূলত ব্যালুন পেমেন্ট মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথড এই বিষয়গুলোর গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই আলোচনা করি ব্যালুন পেমেন্ট মেথড। তাহলে বেলুন পেমেন্ট মেথড এতে আমি প্রথমে বলেছিলাম যে বেলুন পেমেন্ট মেথডে সাধারণত প্রিন্সিপাল পেমেন্ট পিপি, প্রিন্সিপাল পেমেন্ট সবসময় এক হয়। সেই জন্য প্রথমেই এই অঙ্ক যখন আমরা করতে যাব বেলুন পেমেন্ট মেথডে, যখনই লোন রিকভার করতে যাব অর্থাৎ লোন পরিশোধ আমরা গণনা করব, তখন প্রথমেই আমরা পিপি বা প্রিন্সিপাল পেমেন্ট বের করে নেব। তো প্রিন্সিপাল পেমেন্ট বাইর করার পদ্ধতি হচ্ছে অ্যামাউন্ট অফ লোন বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট। অ্যাজ ফর এক্সাম্পল, যদি এমন হয় যে 5 বছরের জন্য 5 লক্ষ টাকা লোন নেওয়া হয়েছে, তাহলে অ্যামাউন্ট অফ লোন হচ্ছে 5 লক্ষ টাকা। আর নাম্বার অফ ইনস্টলমেন্ট যদি বাৎসরিক কিস্তি হয়, তাহলে 5 বছরে 5টি কিস্তি, তাহলে আমরা নাম্বার অফ ইনস্টলমেন্ট নিচে লিখবো 5। তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট হবে 1 লক্ষ টাকা। অথবা এটা যদি 10 লক্ষ টাকা হয় এবং মেয়াদ হয় 5 বছর, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট হবে প্রতি বছরে 2 লক্ষ টাকা। তাহলে আমাদের যদি প্রিন্সিপাল পেমেন্ট বের করা যায়, এরপরে আমরা এখান থেকে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করব। লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করার জন্য আমাদের একটি মানে টেবিল রাখতে হবে, যে টেবিলে আমাদের ঘর থাকবে, মোট কলাম থাকবে 6টি। প্রথম কলামে আমরা লিখবো ইয়ার, দ্বিতীয় কলামে লিখবো বিবি, বিবি মানে বিগিনিং ব্যালেন্স, তৃতীয় কলামে লিখবো পিপি মানে প্রিন্সিপাল পেমেন্ট, প্রিন্সিপাল পেমেন্ট। চতুর্থ কলামে আমরা লিখবো ইন্টারেস্ট, পঞ্চম কলামে লিখবো এএলপি মানে অ্যানুয়াল লোন পেমেন্ট, অর্থাৎ কিস্তি। এই পঞ্চম কলামে আমরা কিস্তির পরিমাণ নির্ণয় করব। আর শেষে লিখবো ষষ্ঠ কলামে পিবি বা এন্ডিং ব্যালেন্স। এখন তাহলে ইয়ার এটা আমাদেরকে দেয়া থাকবে অঙ্কে, যদি বাৎসরিক 2001 থেকে শুরু হয় তাহলে 2001, 2, 3, 4 এরকম, অথবা যদি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এরকম হয়, তাহলে 1, 2, 3, 4, 5 এরকম করে আমরা বছরগুলো লিখব। ওকে, তাহলে বিবি, বিবি মানে হচ্ছে বিগিনিং ব্যালেন্স, অর্থাৎ আমি যে পরিমাণে লোন নিয়েছি সেইটার বিগিনিং ব্যালেন্স। ধরি আমি 5 লক্ষ টাকা লোন নিয়েছি প্রথম বছরে, তাহলে প্রথম বছরের শুরুতে আমার বিগিনিং ব্যালেন্স হলো 5 লক্ষ টাকা। এবারে আসি প্রিন্সিপাল পেমেন্ট, যেটা আমরা এখানে ক্যালকুলেশন করে বের করব। এই প্রিন্সিপাল পেমেন্টটা প্রতি বছরই সমান হবে, যেহেতু আমরা এটা বছর দিয়ে ভাগ করব, তাহলে প্রিন্সিপাল পেমেন্টটা প্রতি বছরই সমান হবে। এরপরে ইন্টারেস্ট, ইন্টারেস্টটা আমাদের বের হবে পার্সেন্টেজ আকারে, অর্থাৎ যে লোনটা দ্বিতীয় কলামে আমাদের যে টাকাটা থাকবে, সেই টাকাটাকে যদি আমরা সুদের হার দিয়ে গুণ করি, তাহলে আমরা ইন্টারেস্ট। এখন এই যে ইন্টারেস্ট পেলাম, তাহলে আমাকে কিস্তি হিসাবে কত টাকা দিতে হবে? এক হচ্ছে প্রিন্সিপাল পেমেন্টটা দিতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে দুইটার সমন্বয়ে আমাদের কিস্তির পরিমাণ নির্ধারিত হবে। তাহলে কিস্তির পরিমাণ হবে এএলপি সমান হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট প্লাস ইন্টারেস্ট, তার মানে 3 নম্বর কলাম এবং 4 নম্বর কলামের যোগফল হবে এএলপি। এখন আমি যেহেতু প্রিন্সিপাল পেমেন্টটা প্রদান করে দিচ্ছি বিগিনিং ব্যালেন্স থেকে, তাহলে এন্ডিং ব্যালেন্সে আমার থাকছে, অর্থাৎ বিগিনিং ব্যালেন্স মাইনাস প্রিন্সিপাল পেমেন্ট, সেটাই আমার থাকবে এন্ডিং ব্যালেন্স, অর্থাৎ 2 নাম্বার কলাম মাইনাস 3 নাম্বার কলাম, এটা হবে এন্ডিং। বিষয়টিকে আরো স্পষ্টভাবে ধারণা দেওয়ার জন্য আমরা একটি উদাহরণের সহযোগিতা গ্রহণ করতে পারি। তাহলে আমরা একটি এক্সাম্পল
নিলাম। মিস্টার দীপু খোরশেদ ওয়ান্টস টু বড়ো টাকা 4 লাখ। তাহলে এখানে অ্যামাউন্ট অফ লোন হচ্ছে 4 লাখ অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 16%, এবং এটা সুদের হার হচ্ছে 16%। আমরা যেখানে সুদের হার ফাঁকা রেখেছিলাম, অর্থাৎ দেখাইনি, যে সুদের হার যেটা দেয়া থাকবে সেটাই আমরা এখানে ধরে নেব। তাহলে এখানে সুদের হার আমরা দেখছি 16%। The loan will be repaid annually over next 5 years. এই লোনটা বাৎসরিক হারে পরিশোধিত হবে আগামী 5 বছর যাবত। তাহলে আমরা এখানে নাম্বার অফ ইনস্টলমেন্ট পেলাম, কারণ অ্যানুয়ালি পরিশোধ করা হবে এবং 5 বছর, তাহলে 5 বছরে 5 বার, তাহলে নাম্বার অফ ইনস্টলমেন্ট হচ্ছে 5। সো দ্য রিপেমেন্ট শিডিউল অফ দ্য ব্যাংক টার্ম লোন আন্ডার বেলুন পেমেন্ট মেথড। আমরা জানি যদি বেলুন পেমেন্ট মেথডে আমরা রিপেমেন্ট শিডিউল দেখাতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিন্সিপাল পেমেন্টটি বের করে নিতে হবে। তো এই অঙ্কে আমরা প্রিন্সিপাল পেমেন্ট বের করার জন্য আমাদের যে পূর্ব নির্ধারিত সূত্র অ্যামাউন্ট অফ লোন বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট, সেই সূত্রটি আমরা ব্যবহার করব। অ্যামাউন্ট অফ লোন বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট। তাহলে অ্যামাউন্ট অফ লোন বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট যদি এখানে আমরা লিখি, তাহলে এখানে আমাদের অ্যামাউন্ট অফ লোন হচ্ছে 4 লক্ষ টাকা, 4 লাখ, আর নাম্বার অফ ইনস্টলমেন্ট হচ্ছে 5। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট হবে পার ইয়ার 80,000 টাকা। আমরা পিপি নির্ণয় করতে পারলাম। এখন এই পিপি নির্ণয় করার পরে এই যে পিপি আমরা 8,000 টাকা পেলাম। এই 8,000 টাকা পাওয়ার পরে এখন আমরা বেলুন পেমেন্ট মেথডে রিপেমেন্ট শিডিউল করব, যেটাকে আমরা বলে থাকি লোন অ্যামortization শিডিউল। এখন লোন অ্যামortization শিডিউলে আমি আগেই বলেছিলাম প্রথমে ইয়ার থাকবে, তারপরে বিবি বিগিনিং ব্যালেন্স, তারপরে পিপি প্রিন্সিপাল পেমেন্ট, তারপরে ইন্টারেস্ট, তারপরে এএলপি অ্যানুয়াল লোন পেমেন্ট, অ্যানুয়াল লিজ পেমেন্ট, অথবা এএলপি অ্যানুয়াল লোন পেমেন্ট কিস্তি, আর এন্ডিং ব্যালেন্স। তাহলে প্রথমেই আমরা দেখি প্রথম বছরে আমাদের বিগিনিং ব্যালেন্স ছিল, মোট লোনের পরিমাণ কত ছিল? 4 লক্ষ টাকা। প্রিন্সিপাল পেমেন্ট আমি আগেই বলেছিলাম প্রতি বছর সমান হবে, তাহলে 80,000 টাকা প্রতি বছরে, মোট 5 বছরে 80,000 টাকা করে 4 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। আমরা এটা সব জন্য একবারে বসিয়ে দিতে পারি। এবারে সুদ, যেহেতু আমাদের বিগিনিং ব্যালেন্স ছিল 4 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকার উপরে 16% সুদ হবে, তাহলে হবে 4 লক্ষ গুণ 16% মানে 64,000 টাকা। তাহলে আমাদের লোন এবং মানে প্রিন্সিপাল পেমেন্ট এবং সুদ এই দুটো মিলে আমাদের কিস্তির পরিমাণ নির্ধারিত হলো 80,000 যোগ 64,000, মোট 1,44,000 টাকা। এটা হচ্ছে এএলপি বা কিস্তির পরিমাণ। কিন্তু এই যে কিস্তি, এর মধ্যে আসল কত? 80,000 টাকা। তাহলে আসল যদি আমাদের 80,000 টাকা পরিশোধিত হয়, তাহলে আসল আর কত টাকা বাকি থাকে? যেহেতু 4 লাখ টাকা লোন, তার থেকে 80,000 টাকা আসল পরিশোধিত হয়েছে, ঋণটা সুদটা তো এক্সট্রা, সুতরাং ওটা তো আর বাদ যাবে না। সুতরাং 4 লক্ষ টাকা থেকে 80,000 টাকা যদি পরিশোধিত হয়, তাহলে আমাদের এন্ডিং ব্যালেন্স থাকে 3,20,000 টাকা। তাহলে প্রথম বছরের এন্ডিং ব্যালেন্সটাই হচ্ছে দ্বিতীয় বছরের বিগিনিং ব্যালেন্স। আমি আরেকটু ভালো করে আরেকটু সহজ করে বলি। যদি ধরো যে যেমন 2001 সনের শেষ তারিখ কবে? 31 ডিসেম্বর 2001। আর 2002 এর শুরু কবে? 1 জানুয়ারি 2002। তাহলে 2001 এর শেষ তারিখ, ডিসেম্বরের 31 তারিখ, যখন রাত 12টা বাজে ঠিক তখনই 1 তারিখ হয়ে যায় 2002। তার মানে কি 2001 এর শেষ দিন আর 2002 এর শুরুর দিন। এই তাহলে 2001 এর মানে এই প্রথম বছরের শেষ ব্যালেন্স আর দ্বিতীয় বছরের শুরুর ব্যালেন্স একই। এখন তাহলে আবারও 80,000 টাকা প্রিন্সিপাল পেমেন্ট, তাহলে সুদ হবে কত? 16%। কোনটার উপরে? 3,20,000 এর উপরে। 3,20,000 এর উপরে 16% হলে 51,200 টাকা। তাহলে কিস্তি পরিমাণ হবে 80,000 যোগ 51,200, মোট 1,31,200 টাকা। তাহলে আমাদের যেহেতু 3,20,000 টাকা বিগিনিং ব্যালেন্স ছিল, সেখান থেকে প্রিন্সিপাল পেমেন্ট 80,000 প্রদান করা হয়েছে, শেষ ব্যালেন্স বা সর্বশেষ ব্যালেন্স থাকবে 2,40,000 টাকা। এরপরে 2,40,000 টাকা দ্বিতীয় বছরের বিগিনিং ব্যালেন্স। তাহলে দ্বিতীয় বছরের শেষ ব্যালেন্স আর দ্বিতীয় বছরের শুরুর ব্যালেন্স একই কথা। এখন
80,000 টাকা প্রিন্সিপাল পেমেন্ট, এটা আমাদের আগেই নির্ধারিত। তাহলে সুদ হবে 2,40,000 টাকার উপরে 16%, অর্থাৎ 38,400 টাকা। এই 38,400 টাকা যদি আমরা এই প্রিন্সিপাল পেমেন্টের সাথে যোগ করি, তাহলে আমাদের কিস্তির পরিমাণ দাঁড়ায় 1,18,400 টাকা। এবং আমাদের সর্বশেষ ব্যালেন্স থাকে 2,40,000 বিয়োগ 80,000 সমান 1,60,000 টাকা। তৃতীয় বছরের এন্ডিং ব্যালেন্স চতুর্থ বছরের বিগিনিং ব্যালেন্স হিসেবে পরিগণিত হবে এবং প্রিন্সিপাল পেমেন্ট পূর্বের মতোই 80,000 টাকাই থাকবে। সেই ক্ষেত্রে সুদের হার 1,60,000 টাকার উপরে 16% নির্ধারিত হবে, যাতে হবে 25,600 টাকা এবং কিস্তির পরিমাণ হবে 80,000 যোগ 25,600 সমান 1,05,600 টাকা। এবং যেহেতু 80,000 টাকা প্রিন্সিপাল পেমেন্ট পরিশোধ করা হয়েছে 1,60,000 টাকা থেকে, তাহলে আমাদের এন্ডিং ব্যালেন্স থাকবে 80,000 টাকা। চতুর্থ বছরের এন্ডিং ব্যালেন্সকেই আমরা পঞ্চম বছরের বিগিনিং ব্যালেন্স হিসেবে গণ্য করব এবং এটার উপরে সুদ ধার্য করা হবে 16%, অর্থাৎ 80,000 এর উপরে 16%, 6,400 টাকা। টোটাল 80,000 যোগ 6,400, এটি 6,400, মানে 86,400 টাকা। তাহলে আমাদের যেহেতু আসল বিগিনিং এ 80,000 টাকা বকেয়া ছিল এবং সেটা পুরোটাই পরিশোধিত হয়েছে, সুতরাং এন্ডিং এ আর কোনো ব্যালেন্স নেই। 5 বছরের মধ্যে আমাদের পুরো লোনটা পরিশোধিত হয়ে গেল এবং সেই ক্ষেত্রে সুদ পরিশোধ হলো 64,000, 51,000, 38,000, 25,600, 6,400। এগুলো যোগ করলে আমরা সুদের পরিমাণ জানতে পারবো। আর সেই সুদ যদি আমরা 4 লাখ টাকার সাথে যোগ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে টোটাল কত টাকা পরিশোধ। তো আমাদের আসলে টোটাল কত টাকা পরিশোধ করা হয়েছে সেটা অঙ্কে আমাদের রিকোয়ারমেন্টে নেই, সুতরাং আমরা সেটা বের করে শুধু অযথাই সময় নষ্ট করব না। আমাদের যেটুকু নির্ণয় করতে বলা হয়েছে সেটুকু আমরা এখানে নির্ণয় করতে পেরেছি। আশা করি তোমরা বেলুন পেমেন্ট মেথডে লোন অ্যামortization শিডিউল তৈরি করতে পারবে। প্রথমত পিপি নির্ণয় করতে হবে আর তারপরে অ্যামortization শিডিউল করতে হবে। বিষয়টিতে তোমাদের সম্যক ধারণা হয়েছে বলে আমি প্রত্যাশা করি। এরপরে আমরা আসি ক্যাপিটাল রিকভারি মেথড। ক্যাপিটাল রিকভারি মেথড এর কথার অর্থ হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে সাধারণত কিস্তির পরিমাণ সবসময় এক হয়, সেই জন্য কিস্তি নির্ণয়ের জন্য এখানে দুটি সূত্র রয়েছে। এখানে এএলপি ইনটু পিবিআইএফএ। পিবিআইএফএ মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যান অ্যানুইটি। তাহলে লোন সমান এএলপি ইনটু পিবিআইএফএ। পিবিআইএফএ বাহির করার জন্য দুটো সূত্র আছে, একটা হচ্ছে এই আর একটা হলো এই। যদি লোনের কিস্তি বছরের শুরুতে পরিশোধ করা হয়, তাহলে আমরা এই সূত্রে পিবিআইএফএ নির্ধারণ করব। আর যদি বছরের শেষে হয় তাহলে এই সূত্র। তাহলে সূত্রটা হবে লোন ইকুয়াল টু এএলপি ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার n ভাগ r। আর যদি বিগিনিং অফ দ্য ইয়ার লেখা থাকে, তাহলে সূত্র হবে এএলপি ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস r পাওয়ার n ভাগ r ইনটু 1 প্লাস r। তাহলে যদি এন্ডিং থাকে সেই ক্ষেত্রে এই 1 প্লাস r টা থাকবে না। আর যদি কিছু না বলা থাকে অঙ্কে, তাহলে বুঝতে হবে এন্ডিং, কারণ আমাদের এই যদি বিগিনিং ধরে নেই তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যায়। যার কারণে আমরা যদি কিছু না বলা থাকে অঙ্কে, তাহলে আমরা ধরে নেব এন্ডিং এবং এই সূত্র প্রয়োগ। আর যদি কিছু বলা থাকে বিগিনিং, তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ। এখন তাহলে এই সূত্র প্রয়োগ করে লোন এবং এই পিবিআইএফ এ যদি আমরা বের করতে পারি, তাহলে এএলপি সহজেই আমরা বের করতে পারি। একটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখি। আচ্ছা, এখানে যদি আমরা লোন অ্যামortization শিডিউল করি, তাহলে আগের অ্যামortization শিডিউলের সাথে একটু পার্থক্য হবে। সেটা হচ্ছে আগে যেখানে পিপি ছিল সেখানে এএলপি হবে, আর আগে যেখানে এএলপি ছিল সেখানে এখন পিপি হবে। অর্থাৎ বেলুন পেমেন্ট মেথডের যেখানে পিপি ছিল সেখানে ক্যাপিটাল রিকভারি মেথডে এএলপি হবে, আর বেলুন পেমেন্ট মেথডে যেখানে এএলপি ছিল ক্যাপিটাল রিকভারি মেথডে সেখানে পিপি হবে। এবং এই ক্ষেত্রে ইন্টারেস্ট সমান হবে আগের মতোই 2 নাম্বার কলামের সাথে পার্সেন্টেজ অফ
ইন্টারেস্ট গুণ হবে, কিন্তু পিপিটা আমাদেরকে নির্ধারণ করতে হবে, আগের মতো স্থায়ী থাকবে না। এটা আমরা এএলপি থেকে যদি ইন্টারেস্ট বাদ দেই তাহলে পিপি পাবো, অর্থাৎ 5 নম্বর কলাম হবে 3 বিয়োগ 4। আর এন্ডিং ব্যালেন্স আগের মতো হবে না, আগে আমরা 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ দিয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম বিয়োগ দেব, অর্থাৎ বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বিয়োগ দেব। আমরা আগের অঙ্কেও কিন্তু বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্টটি বিয়োগ দিয়েছিলাম, তবে সেখানে সময় ব্যালেন্স মানে প্রিন্সিপাল পেমেন্টটি আমাদের ছিল হচ্ছে 3 নম্বর কলামে, সেই জন্য আমাদের 3 নম্বর কলাম থেকে বিয়োগ দেওয়ার প্রয়োজন হয়েছে। এবারে আমরা একটি এক্সাম্পল দেই বা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করি। সাপোজ দ্যাট ইউ বড় টাকা 5 লাখ, অর্থাৎ লোনের পরিমাণ 5 লাখ ফ্রম উত্তরা ব্যাংক লিমিটেড এট 12% ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট রেট হচ্ছে 12% বা 0.12 টু বি প্রিপেইড ওভার নেক্সট 5 ইয়ার্স, এবং এটা পরিশোধ করতে হবে আগামী 5 বছর যাবত n সমান 5। পেমেন্টস উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্টস, পেমেন্টটা সমান হারে দিতে হবে এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। এখানে এন্ড অফ ইচ ইয়ার বলা আছে, এন্ড অফ দ্য ইয়ার, তাহলে আমাদের প্রথম সূত্রটা ব্যবহার হবে, কোনটাই? এই সূত্রটি ব্যবহার হবে। তারপর বলা আছে হাউ মাচ শুড বি পেইড ইন ইচ ইনস্টলমেন্ট, তার মানে কিস্তির পরিমাণ কত। আমরা বলেছিলাম কিস্তির পরিমাণ মানে হচ্ছে এল, তার মানে এএলপি সমান কত, এই অঙ্কতে চাওয়া হবে। এরপরে বলা হয়েছে ইউ আর অলসো রিকোয়ার্ড টু শো দা রিপেমেন্ট শিডিউল, ইউজ ক্যাপিটাল রিকভারি মেথড, এবং তুমি ক্যাপিটাল রিকভারি মেথড ব্যবহার করে এটার একটি শিডিউল অফ রিপেমেন্ট তৈরি করো। তাহলে প্রথমেই আমাদের এএলপি নির্ধারণ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এন্ড অফ দ্য ইয়ার এর এএলপি সূত্রটি বসালাম, লোন সমান এএলপি ইনটু 1 বাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার এন বাই আর। এখন এখানে এএলপির মানটি নেই, কিন্তু লোন আছে 5 লক্ষ টাকা, 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর, আর এর মান রয়েছে 0.10 অর্থাৎ 10% মানে 0.10, আর এন এর মান রয়েছে 5 বছর মানে 5। এই ইনফরমেশন গুলো আমরা আগে লিখে নেব, যদিও আমি এখানে লিখতে পারিনি, তাহলে আমরা লিখে নেব হিয়ার লোন ইকুয়াল টু 5 লাখ, rate of interest r equal to 12%, that is 0.12। আচ্ছা, যেহেতু অঙ্কটি আমি 10% দিয়ে করেছি, সুতরাং আমরা এখানে এই 1-2% না ধরে 10% ধরি, অর্থাৎ সুদের হার আমাদের 12% নয়, এটাকে আমরা 10% ধরে নিলাম, একটু ভুল হয়েছে, তো সেটিকে আমরা এটাকে 10% ধরে নিলাম, অর্থাৎ আমরা মনে করি যে অঙ্কটিতে 12% না দিয়ে 10% দেওয়া আছে। তাহলে ইন্টারেস্ট রেট টু বি রিপেইড ওভার নেক্সট 5 ইয়ার্স, পেমেন্টস উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার। তাহলে আমরা এখানে এই এন 5 আর 0.10 আর বাকিগুলো সব বসালাম, তাহলে আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি। প্রথমে 1 প্লাস 0.10 পাওয়ার 5 এটুকু করব, তার মানে 1.10 এর পাওয়ার 5 দিব, তাতে যে রেজাল্ট আসবে সেটা 1 কে সেটা দিয়ে ভাগ করব, এরপরে 1 থেকে সেই রেজাল্টটা আবার বিয়োগ করব, এখানে তোমরা আরো কয়েকটা লাইন করতে পারো, তারপরে যে রেজাল্ট আসবে সেটাকে 0.10 দিয়ে ভাগ করো। তাহলে এখানে প্রায়োরিটি হচ্ছে এইটা প্রথম, তারপরে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, মানে এইগুলো হচ্ছে দ্বিতীয়, তারপরে এখান থেকে এটা বিয়োগ করতে হবে তৃতীয়, এরপরে যে রেজাল্ট আসবে সেটাকে 0.10 দিয়ে ভাগ করতে হবে। এর আগে পরে করলে তাহলে রেজাল্ট কিন্তু ঠিক হবে না। তাহলে এএলপি ইনটু এই যে অংশটুকু বা পিবিআইএফ, এটুকুর মান আসলো 3.7907। তাহলে এএলপি হবে, যেহেতু এই 3.79 এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, আমাদের তো এএলপি এর মান বাইর করা দরকার, সেজন্য আমরা এএলপি এই পাশে রাখলাম আর এগুলোকে এই পাশে নিয়ে গেলাম, তার মানে 5 লক্ষ ভাগ 3.7907। তাহলে এএলপি আসলো 1,31,901 টাকা দশমিক 75 তাহলে এটাকে আমরা 75 না লিখে একটা রাউন্ড ফিগার ধরে নিলাম, অর্থাৎ 1,31,902 টাকা। এরপরে আমরা লোন অ্যামortization শিডিউল তৈরি করি। শিডিউলে প্রথমে বিগিনিং ব্যালেন্স 5 লক্ষ টাকা দেয়া আছে, এএলপি গুলো প্রতি বছর সমান হবে, আমরা এটা একবারে লিখে নিতে পারি। ইন্টারেস্টটা আমরা এইটার উপরে 10% নির্ধারণ করব, তাহলে 5 লাখ ইনটু 10% মানে 50,000 টাকা,
এবারে পিপি অর্থাৎ এই এএলপি থেকে ইন্টারেস্ট বাদ, 3 নাম্বার থেকে 4 নাম্বার বাদ, 1,31,902 থেকে 50,000 বাদ 81,902, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট হলো 81,902। এখন আমাদের এন্ডিং ব্যালেন্স অর্থাৎ শুরু ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট 81,902 টাকা, তাহলে আমাদের এন্ডিং ব্যালেন্স থাকলো 4,18,098 টাকা। এটাই আবার পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স 4,18,098 টাকা। কিস্তির পরিমাণ আগেই নির্ধারিত, সুদের হার এটার উপরে 10% অর্থাৎ 41,809 টাকা 80 পয়সা হয়, আমি এটাকে 810 টাকা ধরলাম। তাহলে এইখান থেকে এটা বিয়োগ দিলে থাকে 90,092 টাকা, এবং এইটা যদি আমরা এই আসল থেকে বাদ দেই, বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দেই 90,092 টাকা, তাহলে এন্ডিং ব্যালেন্স আসবে 3,28,006 টাকা, এবং এটাই আবার পরবর্তী বছরের বিগিনিং। তাহলে পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্সের উপরে আমরা আবার 10% বা 10% সুদ ধরি, তাতে আসে 32,800 টাকা। এখন এটা যদি আমরা কিস্তি থেকে বাদ দেই, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট হয় 99,102 টাকা, এবং এই 3,28,006 টাকা থেকে 99,102 টাকা বাদ দিলে আমাদের এন্ডিং ব্যালেন্স থাকবে 2,28,904 টাকা। 2,28,904 টাকা যেহেতু তৃতীয় বছরের এন্ডিং ব্যালেন্স, এটাই চতুর্থ বছরের বিগিনিং ব্যালেন্স। তাহলে চতুর্থ বছরের বিগিনিং ব্যালেন্সের উপরে আমরা যদি সুদের হার ধরি 10%, তাতে আসে 22,890 টাকা। 22,890 টাকা আমরা যদি কিস্তি থেকে বাদ দিই, তাহলে আসল পেমেন্ট আসে 1,09,012 টাকা। এই 1,09,012 টাকা বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দিলে আমাদের এন্ডিং ব্যালেন্স থাকে 1,19,892 টাকা। 1,19,892 টাকা আমাদের বিগিনিং ব্যালেন্স। এইবারে শেষ বছরে যদি আমরা 10% ইন্টারেস্ট ধরি, তাতে আসে 11,989 টাকা। এখানে আসে 11,989 টাকা, কিন্তু এইটা থেকে যদি আমরা 11,989 টাকা বাদ দিই, তাহলে এই টাকাটা থাকে না। কিন্তু আমাদের তো শেষ বছরে আর কোনো কিস্তি দেয়া লাগবে না, তাহলে আমাদের তো আর টাকা কোনো বাকি থাকতে পারে না। সেই কারণে এই বিষয়টাতে আমরা একটু বুদ্ধি খাটিয়ে যে কাজটা করব, এখানে তো 11,989 টাকা থাকে, তো এখানে যদি আমরা 989 না ধরে 21 টাকা বাড়িয়ে 12,010 টাকা ধরি, তাহলে আর আমাদের এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এবং এই প্রিন্সিপাল পেমেন্ট আর মানে এই বিগিনিং ব্যালেন্স আর প্রিন্সিপাল পেমেন্ট এক হয়ে যায়। তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে কোনো ব্যালেন্স থাকে না, তাহলে আমাদের অঙ্ক মিলে যায়। সেই জন্য এইখানে যখনই আমরা এই টাকা নির্ধারণ করব শেষ বর্ষে, তখন আমরা কিভাবে নির্ধারণ করব, এইটা থেকে কোনো পার্সেন্টেজ না বের করে সরাসরি এইটা থেকে বিগিনিং ব্যালেন্স বিয়োগ দেব, তাহলে যেটা থাকবে সেটাই হবে আমাদের ইন্টারেস্ট। এইখানে এই জন্যই এখানে লেখা হয়েছে ব্যালেন্সিং ফিগার, বিএফ মানে ব্যালেন্সিং ফিগার, অর্থাৎ এইটা এবং এইটার বিয়োগফলটা এখানে উদ্ধৃতটা লেখা হয়েছে। তাহলে 1,31,902 টাকা থেকে যদি আমরা 12,010 টাকা বাদ দিই, তাহলে থাকে 1,19,892 টাকা। এখন এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই, তাহলে এখানে কিছু থাকে না। আর এটাই হচ্ছে তাহলে লোন অ্যামortization শিডিউল আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড। আমি আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের প্রথমে এএলপি নির্ধারণ করতে হবে, যদিও অঙ্কটিতে একটু সমস্যা হয়েছে আমার, সেটা হচ্ছে আমি এটা 12% দিয়েছিলাম, কিন্তু এটাকে আমরা 10% ধরেই অঙ্ক করেছি। সুতরাং তোমরা যখন অঙ্ক করবে এটাকে 10% ধরেই করো, আর যদি 12% ধরে করো, তাহলে ওই সমস্ত জায়গাতে পরিবর্তন করে অঙ্কটি 12% ধরে করতে হবে। এখানেও 10% ধরেই আমরা করি, যেহেতু অঙ্কটি 10% ধরেই সলিউশন করা হয়েছে, তাহলে এটা আমরা 10% ধরেই করি। এখানে শুধু পরিবর্তন হয়েছে কি দেখো, এই একই অঙ্ক বলা আছে পেমেন্টস উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্টস এট দ্য বিগিনিং অফ ইচ পিরিয়ড, মানে এটা বিগিনিং অফ ইচ পিরিয়ডে প্রদান করা হবে। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটি প্রয়োগ হবে, যে সূত্রটি আমি দেখিয়েছিলাম এখানে বিগিনিং এর জন্য, এই সূত্রটি। এই সূত্রটি যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী, এটা অনুযায়ী আমাদের এখানে রেজাল্ট আসবে এএলপি ইনটু 4.16977, অর্থাৎ এইটুকু যদি আমরা গুণ করি, তাহলে রেজাল্ট আসবে 4.16977। এখানে 4.16977 একটু মিসিং হয়েছে, তোমরা এটি মিলিয়ে নিবে। তাহলে 4.16977 যদি এএলপির সাথে গুণ হয়, তাহলে হয় কত, 5 লক্ষ টাকা। তাহলে এএলপি সমান কত হবে, 5 লাখ ভাগ 4.16977, তাতে এএলপি আসে 1,19,910 টাকা। অর্থাৎ যদি বিগিনিং এ দেওয়া হয়, তাহলে এএলপির পরিমাণ হবে 1,19,910 টাকা। এখন এটাকে যদি আমরা
লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করি, তাহলে আমাদের প্রথম বছরে, অর্থাৎ এখানে কিন্তু বিগিনিং এ, তাহলে বিগিনিং মানে হচ্ছে 0 বছরে আমাদের 5 লক্ষ টাকা ছিল, এবং তখনই আমরা বিগিনিং এ একটা কিস্তি দিয়ে আসছি। কত টাকা? 1,19,910 টাকার একটা কিস্তি দিয়ে আসছি। যেহেতু আমাদের শুরুতেই আমরা কিস্তি দিয়েছি, মানে কোনো সময় হয় না, সুদের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, কোনো সময় না হলে সুদ হবে না। তাহলে এখানে কোনো সময় না হওয়াতে সুদ হবে না, সুদ হচ্ছে 0। তাহলে আমাদের যে এই 1,19,910 টাকা দিয়ে আসছি, এই পুরোটাই হচ্ছে আমাদের এই পুরোটাই আসল। তাহলে প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে 1,19,910 টাকা। তাহলে এন্ডিং ব্যালেন্স থাকবে 5 লক্ষ বিয়োগ 1,19,910 টাকা, তার মানে 3,80,090 টাকা। এটা শুরুতেই একেবারে মানে শুরুতেই, তাহলে লোনটা থাকলো আমার 3,80,090 টাকা। তাহলে আমি 3,80,090 টাকা লোন নিয়ে আবার প্রথম বছরে কিস্তি দিলাম 1,19,910 টাকা। তাতে সুদ হবে কত? 3,80,090 গুণ 10%, অর্থাৎ 38,009 টাকা। তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট কত হয়? 1,19,910 বিয়োগ 38,009 টাকা, 81,901 টাকা। তাহলে আমার যদি 3,80,090 টাকা থেকে 81,901 টাকা বাদ দিই, তাহলে থাকে 2,98,189 টাকা। এটা পরবর্তী বছরের মূলত প্রাথমিক ব্যালেন্স। এখন এই পরবর্তী বছরের প্রাথমিক ব্যালেন্স যদি আমরা এটার উপরে সুদ দেই, তাহলে আমাদের 10% সুদে আসবে 29,819 টাকা। তাহলে আসল পেমেন্ট হবে 1,19,910 টাকা বিয়োগ 29,819 টাকা, 90,091 টাকা। তাহলে এইটা 2,98,000 থেকে বাদ দিলে থাকবে 2,08,000 টাকা, যেটা পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স। এভাবে করে যদি আমরা পুরোটা করি, তাহলে শেষ বছর থাকবে 1,08,998 টাকা, এবং সেই ক্ষেত্রে আমাদের যদি সুদ নির্ধারণ করি তাহলে হবে 1,089 টাকা। কিন্তু আমাদের মানে 10,899 টাকা, কিন্তু আমাদের এইখানে এই পার্থক্য রয়েছে 10,912 টাকা। সেই জন্য 14 টাকা বাড়িয়ে আমরা ব্যালেন্সিং ফিগার করে এখানে 10,912 টাকা করবো। অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ দিয়ে যেটা আসে সেটা এখানে লিখবো, এবং তাহলে আমাদের এইটা থেকে এটা বিয়োগ দিলে এটা থাকবে, এবং 1,08,998 টাকা থেকে 1,08,998 টাকা বাদ দিলে সর্বশেষ আমাদের কোনো ব্যালেন্স থাকবে না। তো সাধারণত যেহেতু এগুলো 5 বছর মেয়াদি হয়ে থাকে, বিগিনিং অফ দা ইয়ার সাধারণত অঙ্কে বলা থাকে না। যদি বলা থাকে তাহলে এভাবে করবা। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই বইগুলো তোমরা অনুসরণ করতে পারো, এবং এই বই থেকে পড়াশোনা করলে আরো তোমরা ভালোভাবে জানতে পারবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা পরবর্তীতে কমেন্টের মাধ্যমে জানাতে পারবে। আমি আশা রাখি তোমরা এই লেকচারটির মাধ্যমে বেশ উপকৃত হবে, এবং এই অধ্যায়ের সকল গাণিতিক সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারবে। আর আমি আজকে আর না বাড়িয়ে আমার লেকচারটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো এবং সবসময় পড়াশোনার মধ্যে থেকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।